আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা শুরু করব এক্স ই, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে লাস্ট চ্যাপ্টারটা। এবং যদি বলি এতদিন আমরা যা শিখছি, সেই প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ফর্মুলা এই লাস্ট চ্যাপ্টারে আমাদের দরকার হবে। তো এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমি কয়েকটা একটু বাইরের টপিক আলোচনা করব। বাইরের টপিক বলতে ইন্টিগ্রেশন রিলেটেডই, কিন্তু আমাদের মানে পড়াশুনো মানে এই আমাদের বইয়ে সেভাবে নাই, কিতাব স্যারের বইয়ে সেভাবে আলোচনা করে নাই, কিন্তু আমি একটু আলোচনা করব, তাহলে তোমরা পরের চ্যাপ্টারটা ঠিক মতো ফিল করতে পারবো। ওকে? তো সবার আগে এবং যে জিনিসপাতিগুলো আলোচনা করব, আহামরি তেমন কিছু না, তোমরা এইগুলা জানো। তো সেইখান থেকে দু একটা মানে একটা টপিক আলোচনা করিনি। দেখো, পারবা তোমরা, এই সবগুলো বুঝো এবং যেভাবে পড়াবো তোমরা ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবা। সবার আগে আমি একটা টার্ম দেখতে চাই, যে ধরো এই টার্মটা হলো এই যে আম, আমি যদি এটা লিখি, যে একটু ওয়েট, A1 প্লাস A2 A3 প্লাস A4 প্লাস A5, এই যে একটা আহ, একটা যে একটা কি বলা যায়, একটা যে সমষ্টি আসছে, তা এই সমষ্টি বের করার যদি আমরা বলি এরম করে ধরো A6 আছে, A7 আছে, এরম করে ধরো, মানে যাইতে আছে, যাইতে যাইতে ধরো A টু দি পাওয়ার বা A100 টু দি পাওয়ার বলতে A100, মানে একটা আমাদের মানে A1 হলো একটা মান, A2 হলো একটা মান, A3 হলো একটা মান। ওকে? এই পুরোটাকে আমরা কি এইভাবে প্রকাশ করতে পারি না, যে সামেশন অফ এ এন আই ইকুয়াল টু, সরি, এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু 1, এবং এটা শেষ হবে কোথায়? 100-তে এটা আমাদের শেষ হবে, তাই না? সেম ভাবে ধরো যদি আমি এটা লিখতে চাইতাম, যে 1+2+3+4+5 প্লাস ডট 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 করে ধরো, আমি যদি এভাবে 1020 পর্যন্ত যোগফল করতে চাই, তাহলে এই যে মাঝখানে এতগুলো পদকে কিন্তু লেখার দরকার নাই। মানে প্রথমে এতগুলো পদ লেখা আসলে কষ্টকর ছিল, পরবর্তীতে ম্যাথমেটিশিয়ানরা এই পুরো সমষ্টিকে এই একটা ওয়ার্ড দ্বারা লিখছে, যে সামেশন অফ, এইখানে যদি ধরো আমরা দেখি এন লিখব, এন এর শুরু হবে 1 থেকে, এবং এন এর সর্বোচ্চ লিমিট যাবে 1020 পর্যন্ত। এইটা মানেই হলো আগের লাইনটা। ক্লিয়ার? এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, তারপরে ধরো, যদি আমাদের এই টাইপের একটা রাশি থাকে, যে বি, আচ্ছা বি না ধরে তোমাদের ধরো পরিচিত যেটা কে, A1, Ka2 প্লাস Ka3 প্লাস Ka4 প্লাস Ka5, এরম করে ডট 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 করে যদি প্লাস Ka টু দি পাওয়ার 100, মানে A টু দি পাওয়ার না, A100 থাকে, তাহলে এই পুরোটাকে আমরা লিখতে পারি কিভাবে? সামেশন অফ এন ইকুয়াল টু কত? 1, এন এর সর্বোচ্চ 100, এবং এইখানে আসবে Kan। অর্থাৎ যখন আমরা এই পুরো সামেশনটাকে বিস্তৃতি করব বা আসলে ভাঙাবো, তখন একবার Ka1, তারপর আরেকবার হলো Ka2, তারপর আরেকবার কত? Ka3, তারপর ডট 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 করে এভাবে Ka100 যাবে। এখন কেটা কি এখানে? কেটা হলো এখানে একটা কনস্ট্যান্ট। আমি যদি একটা কাজ করি, এই যে কেটাকে যদি আমি কমন নিই, তাহলে কি আসতেছে? A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 ডট 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 করে এইরকম A100। ক্লিয়ার? এখন এইটুকুটা কি? এইটুকুটা দেখো, একটু আগের স্লাইডে আমরা লিখছি যে এই সম্পূর্ণটুকুকে লেখা যায় সামেশন অফ এন ইকুয়াল টু 1, এন এর সর্বোচ্চ লিমিট 100, এবং A টু দি পাওয়ার মানে an। অর্থাৎ আমি তখন এইটুকুর জন্য লিখতে পারি কিভাবে, যে কে ইন্টু সামেশন অফ এন ইকুয়াল টু 1, এখানে ধরো এন এর সর্বোচ্চ লিমিট 100, এবং এন ইকুয়াল টু 1, এখানে লেখা যায় A টু দি পাওয়ার n।
কেউ কেউ ধরো এইখানেও n ইকুয়াল টু 100 দিয়ে দেয়, ওকে। এটা যদি দেয় সমস্যা নাই, মানে এটা আর কি শেষ লিমিট বোঝায় যে এইখানে ধরো n ইকুয়াল টু 100 লেখে, সমস্যা নাই, তুমি এটা তোমার ইচ্ছা মতো লিখতে পারো। মানে এটা বলে দেয় যে নিচে থাকবে আপার লিমিট, উপরে থাকবে লোয়ার লিমিট, সরি, নিচে থাকবে লোয়ার লিমিট, উপরে থাকবে আপার লিমিট। ক্লিয়ার? তাহলে এখন একটা অবজারভেশন দেখো, এইখান থেকে একটা অবজারভেশনটা কি দেখো তো, এই লাইন আর এই লাইন সেম না? অর্থাৎ যখন এই টার্মটা ছিল যে n ইকুয়াল টু 1, এখানে যখন আমাদের আপার লিমিট ছিল 100 এবং কে এ এন, সেই লাইনটা থেকে আমি কে কনস্ট্যান্ট যে মানটা আছে, কনস্ট্যান্টকে বাইরে বের করতেছি, বাইরে বের করে যেটুকু আমার চলক, সেই চলককে আমি ভেতরে রাখতেছি। ক্লিয়ার? একটু দেখো তো, আমাদের এটা কি ইন্টিগ্রেশন অফ 5x dx, এই পুরোটা যখন আমরা ইন্টিগ্রেশন করছি তখন কি করছি, 5কে বাইরে নিয়ে আসছি, নিয়ে এসে কি x dx করছি না? কেন করছি? আই হোপ বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, এটা গেল। এখন আমাদের পরের কনসেপ্টে যাব। পরে ধরো এইখান থেকে আমরা আজকে যে কাজটা করব, আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর স্কোয়ার। তো বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করব যে এটা পাই আর স্কোয়ার কেমনে হলো, কিভাবে হলো। এটা তো আমরা এতদিন যদি বলি যে কোনো প্রমাণ দেখোনি, আই হোপ, আমি আশা করতে পারি যে বৃত্তের ক্ষেত্রফলের প্রমাণটা দেখোনি। যদি বাইরে আশরাফ স্যারের কাছে যদি পড়ে থাকো তাহলে হয়তোবা প্রমাণটা দেখছো। তো আমি ওই আশরাফ স্যারের কাছ থেকে প্রমাণটা দেখছিলাম, তো সেই প্রমাণটা আজকে আমি তোমাদের দেখাবো। যদি তোমরা দেখে থাকো তাহলে তো ভালো, মাশাল্লাহ। যদি না দেখে থাকো তাহলে আজকে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবো। ওকে, যে টপিকটা পড়াবো এটা হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। ওকে, তাহলে আমি মোটামুটি বুঝতে পারছি যে সামেশনের প্রপার্টিগুলো কি, সামেশনের প্রপার্টিগুলো কি। আচ্ছা, সামেশনের আরেকটা প্রপার্টি আছে, সামেশনের আরেকটা প্রপার্টি কি, যে ধরো ধরো এইখানে একটা আছে, আমি ধরো র্যান্ডমলি এমনি একটা রাশি নিলাম, র্যান্ডমলি এমনি একটা রাশি, যে রাশিটা হলো a1 প্লাস b1, তারপর এখানে কি আসতেছে a2 প্লাস b2, a3 প্লাস b3, ডট 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 করে এইরকম করে আমাদের a100 প্লাস b100 পর্যন্ত। ক্লিয়ার? আমি যদি এখন এই পুরো জিনিসটাকে একটু ভাঙ্গাই তাহলে কি হয়, a1, ধরো a গুলোকে এক পাশে রাখতেছি, b গুলোকে আরেক পাশে রাখতেছি, প্লাস ডট ডট ডট, প্লাস ডট 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 না, ধরো এখানে কি যাবে, প্লাস ডট 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 a100, এই ব্র্যাকেটের মধ্যে এর মানে এর সম্পত্তিগুলো থাকলো, আর এর ব্র্যাকেটের ভিতরে এখানে ধরো আমাদের b3 ডট ডট ডট, এইভাবে আমাদের b100, অর্থাৎ b এর প্রপার্টিগুলো এর ভিতর থাকলো। এই পুরো জিনিসটাকে কি আমি লিখতে পারি না যে সামেশন অফ এ এন, এন এর মান শুরু হবে 1 থেকে, এন এর সর্বোচ্চ মান হলো 100, এবং পরেরটাকে কি, মানে পরেরটাকে যদি বলি যে সামেশন অফ বি এন, এন এর মান 1, এন এর সর্বোচ্চ মান হলো 100। ক্লিয়ার? ওকে, আই হোপ বুঝতে পারছি। এখন একটু আমরা ওপরের লাইনটাকে একটু অবজার্ভ করি, ওপরের লাইনটাকে কি আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, সামেশন অফ এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 100, বা ধরো খালি 100 লিখলা কোনো সমস্যা নাই। এখানে যদি লেখো এ এন প্লাস বি এন, ধরো এতটুকু নাই, ধরো এই পুরো টার্মটা নাই, এই পুরো টার্মটা ধরো নাই, এই পুরো টার্মটা নাই। আমি কি আমি কি এটার বদলে, এই লাইনের বদলে এই লাইনটা লিখতে পারি না? কারণ কি, আমি a1 b1, a1 প্লাস b1 এইটা একটা রাশি ধরতেছি, সেমভাবে আমি এটা 100 বার, 100 বার মানে আমি টোটাল 200টা রাশি যোগ করতেছি একটা জোড়াতে, মানে একটাতে মানে একটাতে যেহেতু দুইটা সংখ্যা, তাহলে 100 বার করলে কিন্তু আমি 200টা সংখ্যা যোগ করতেছি। তাহলে পুরোটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, তাই না? মানে এইরকম করে কিন্তু আসলে কিন্তু আমরা লিখতে পারি। এখন এই জিনিসটা আমি একটু আগে দেখো কোন ভাবে লিখছি, দেখো এই লাইন আর এই লাইন কিন্তু একই কথা। কারণ কি, আমি এই লাইন থেকে ক্যালকুলেট করে করে এইটা পাচ্ছি, সেমভাবে ওই লাইন থেকে ক্যালকুলেট করে কিন্তু আমি এইটাও লিখতে পারি। তার মানে আমার মানে মেইন কথাটা হইল যে যদি কোথাও থাকে সামেশন অফ এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 100,
এখানে যদি থাকে এ এন প্লাস বি এন, আমি সামেশনটা দুই পাশে ভাগ করে দিতে পারি। সামেশনটা আমি এই যে এর জায়গাতেও ভাগ করে দিতে পারি, প্লাস সামেশনটা আমি বির জায়গাতেও ভাগ করে, মানে ভাগ করতে পারবো। ওকে, দুইটা একদমই সেম কথা, আলাদা কোনো কথা নয়। ওকে, ওকে, আমি এখন পরেরটাতে যাচ্ছি, একটু দেখি রেকর্ড হচ্ছে কি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে আমি ধরো সামেশনের বেশ তিনটা প্রপার্টি শিখলাম, যে আমরা কনস্ট্যান্টকে বাইরে বের করতে পারি, সরি দুইটা প্রপার্টি, কনস্ট্যান্টকে বাইরে বের করতে পারি, আর যদি যোগ আকারে থাকে তাহলে তাহলে সেখানে আমরা এই সামেশনটাকে দুইভাবে মানে দুইজন বা তিনজন বা একাধিক বার যদি যোগ থাকে তাহলে প্রত্যেকটার কাছে আমি ভাগ করতে পারি। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করা শিখবো। একটু ওয়েট। প্রথমে সবার আগে একটা সার্কেল এঁকে নিই। ধরো একটা সার্কেল, সার্কেল অ্যাকুরেট সার্কেল আছে। আচ্ছা, এইখানে আছে, এইখানে একটা সার্কেল আছে, ফিল কালার দেওয়া, ফিল কালার করতে চাচ্ছি না, ফিল কালারটা এবার হবে। হ্যাঁ, এবার হচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট। ধরো এটা একটা সার্কেল, এই সার্কেলের আমি ক্ষেত্রফল বের করতে চাই। ওকে, তাহলে ক্ষেত্রফল বের করতে চাই, আমি ধরে নিলাম যে সার্কেলের এইটা, হ্যাঁ এটাই হবে অ্যাকুরেটলি ভাবে যদি ধরি, ধরো এইটা একটা কেন্দ্র, এটা বা ধরো এইটা একটা কেন্দ্র, হ্যাঁ পরেরটা আমাদের ঠিক হয়েছে। তা এই সার্কেলের যদি আমি, আচ্ছা কেন্দ্রটা ঠিকভাবে হচ্ছে না, একটু ওয়েট, কেন্দ্র এইখানে দেওয়াটাই হ্যাঁ, ধরো ধরো এটা আমাদের কেন্দ্র, মোটামুটি ঠিকঠাক মনে মনে হচ্ছে এটা আমাদের কেন্দ্র। এখন আমি সার্কেলের ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে সবার আগে আমি একটা কাজ করি, এইখান দিয়ে আমি একটা ব্যাস আঁকে নিই। সেম ভাবে আচ্ছা ব্যাসগুলো একটু সোজা করে আঁকলে ধরো বুঝতে সুবিধা হবে। এটা এটা আমাদের প্রথম ব্যাস। সেম ভাবে ধরো এটা দ্বিতীয় ব্যাস। সেম ভাবে এইটা আমাদের তৃতীয় নাম্বার ব্যাস। একদম সোজাসুজি যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, তো আমি এইভাবে, এটা আমাদের তৃতীয় নাম্বার ব্যাস এবং এটা আমাদের ধরো চতুর্থ নাম্বার ব্যাস। আমি চারটা ব্যাসই সীমাবদ্ধ থাকবো, আর বেশি ব্যাস আঁকলেও মানে যদি বলি বুঝতে একটু সুবিধা হয়, কিন্তু আর বেশি ব্যাস মেবি লাগবে না, এই কয়টা ব্যাস দিয়ে আমরা এখন করতে পারবো। ওকে, এখন আমি যে কাজটা করব, যে আমি আহ, এইটা থেকে এই যে এই বিন্দু, এই যে বিন্দুগুলো আছে এই বিন্দু থেকে একটা কাজ করব, এইখান থেকে এই একটা ত্রিভুজ আঁকলাম। ক্লিয়ার? এইখান থেকে এই একটা ত্রিভুজ আঁকলাম। সেম ভাবে এই বিন্দু থেকে এটার উপর একটা ত্রিভুজ, এই বিন্দু থেকে এর ওপর একটা ত্রিভুজ, সেম ভাবে যদি বলি এই বিন্দু থেকে এটার উপর একটা ত্রিভুজ, তারপর ধরো এই বিন্দু থেকে আমাদের একটু ভুল হইছে, একটু ভুল হইছে, ভুলটা হলো, ওহো, মানে প্রত্যেকবার ত্রিভুজটা আঁকবো এই কোণা থেকে। ওকে, মানে একটা কেন্দ্র থেকে আঁকবো। সেম ভাবে এইখান থেকে এই একটা লম্ব আঁকলাম, সেম ভাবে এইখান থেকে এই একটা লম্ব, তারপর ধরো এই এই শীর্ষ থেকে
এইখানে একটা লম্ব, আবার একদম যে লাস্টেরটা ধরো আমাদের এইখান থেকে একটা লম্ব আঁকলাম। আই হোপ বুঝতে পারছি যে আমি আসলে কি করছি। দেখো আমি এই বৃত্তের ক্ষেত্রফলটাকে বেশ কয়টা ত্রিভুজে ভাগ করে নিছি। এ- এটা আমাদের 1 নাম্বার ত্রিভুজ, 2 নাম্বার ত্রিভুজ, 3 নাম্বার, 4 নাম্বার, মানে ওপরে 4টা, নিচে এটা 5, এটা আমাদের 6, এটা আমাদের 7, এটা আমাদের 8। ক্লিয়ার? এখন আমি একটু নাম দিতে চাই, প্রত্যেকটার আমি একটু আলাদা করে নাম দিই। ধরো যেটা আমাদের কেন্দ্রের আমি নামকরণ করলাম হইলো ধরো ও বিন্দুতে। কেন্দ্রের নামকরণটা আমি ও বিন্দু দ্বারা করলাম। তারপর যেহেতু এটা 1 নাম্বার ত্রিভুজ, তাহলে এটাকে নাম দিলাম B1, এটাকে নাম দিলাম B1, এবং অতিভুজকে দিলাম A1। সেমভাবে এটা দিলাম হলো এইখানে দিলাম B2, এইখানে দিলাম B3, এইখানে দিলাম B4, আবার এইখানে দিলাম B5। লাস্ট আরেকটা মেবি থাকবে, একটা কি বাদ গেছে, একটা বাদ গেছে নাকি, B3, B1, B2। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই তো এইখানে একটা মিসিং হয়েছে। ধরো এটা B1, এটা আমাদের B2, এটা আমাদের B3, এটা আমাদের B4, এটা আমাদের B5, এটা আমাদের B6, আর লাস্ট দুইটা এটা হচ্ছে আমাদের B7, এটা হলো আমাদের B8। সেমভাবে এটা যদি A1 হয়, এটা আমাদের A2, এটা আমাদের A3, এটা আমাদের A4, এটা আমাদের A5, এটা আমাদের A6, আর লাস্ট এটা আমাদের A7, এবং আরেকটা মেবি আছে, এটা আমাদের A8। ওকে, দেখো আমি খালি নামকরণ করছি, মানে এই ছাড়া কিন্তু আর কিচ্ছু করে নাই, কমপ্লেক্স ভাবার কোনো কিছু নাই। একটু চিন্তা করে দেখো তাহলেই একটু আর কি ক্লিয়ার করতে পারবো। ওকে, ধরো এই মানে এইখানে একটু প্যারামিটার গুলো বেশি, কারণ আমি লিখতেছি হলো স্মার্ট বোর্ডে। স্মার্ট বোর্ড বলতে আমার ট্যাবে লিখতেছি, এই জন্য ছোট হয়েছে। কিন্তু যখন আমি এটা বুঝি, স্যার এটা পুরো বোর্ড জুড়ে লিখছিল, তো বুঝতে একটু একটু আর কি সহজ হচ্ছিল। হোক, দেখো আমি যদি এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে মানে এই আর কি ত্রিভুজের নাম কি, ও B1 A1। এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ অফ ভূমি গুণন উচ্চতা। ভূমিকে এইটুকু হলো ভূমি, মানে এইটুকু যদি ভূমি হয়, তাহলে ভূমি হলো O B1। উচ্চতা হলো A1 B1, তাহলে উচ্চতা আমাদের আসবে A1 B1। সেম ভাবে আমি যদি এখন এইটা নির্ণয় করতে চাই, তাহলে আসবে কি, ত্রিভুজ O B2 A2, এটা আসবে হাফ অফ, সিমিলারলি দেখো কি আসে, O B2 ইন্টু A2 B2। সেম ভাবে এইখানে যেহেতু 8টা ত্রিভুজ হয়েছে, তাহলে 8টা ত্রিভুজ থেকে কিন্তু আমি 8টা ক্ষেত্রফল পাবো। ধরো সেম ভাবে যদি আমি লিখি যে O B4 A4 যদি লিখি, A4 O B4 A4 যদি লিখি, তাহলে আসবে কি, হাফ অফ O B4 ইন্টু A4 B4। দেখো O B4 কোনটা, এইটা O B4 A4, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি, হাফ গুণন, এই তো এইটুকু হলো ভূমি গুণন এইটুকু হলো আমাদের উচ্চতা। ক্লিয়ার? তাহলে এইরকম করে আমি 8টা পাবো। ধরো এরকম করে আমাদের যেটা 8 নাম্বার যে ত্রিভুজটা আসবে, সেটা আসবে হলো ত্রিভুজ O B8 A8, যেটা আসবে হাফ অফ O B8 ইন্টু A8 B8। ওকে, ক্লিয়ার গেল। এখন আমি যদি এখন একটা কাজ করতাম, ধরো আমি যদি এখন ধরো একটা নতুন চিত্র কি বোঝানোর থেকে, ধরো আমি যদি এখন একটা কাজ করি, যে আমার মেইন টার্গেট কি, আমার মেইন টার্গেট হলো ক্ষেত্রফল নির্ণয় করা, তাই না? এই ক্ষেত্রফলগুলো আমি আর কি ঠিকঠাক ভাবে নির্ণয় করতে চাই। নির্ণয় করার জন্যই কিন্তু আমার এই ত্রিভুজে ভাগ করা, মানে আমি এই সবগুলো ত্রিভুজ, এই যে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলে দেখো আমি কোন টার্মগুলো পাচ্ছি। 8টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি কোনো মতে বের করতে পারি, 8টা ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমি এইখান থেকে এইখানে, এইখানে,
তারপর ধরো এইখানে, তারপর ধরো এইটুকু, দেখো যেটাই জ্বলতেছে, যে মানে যেটুকু একটু জলার জলার মতো হইলো, সেইটুকুর ক্ষেত্রফল আমি কিন্তু দেখতে পারবো বা আমি কিন্তু বের করতে পারবো। তাহলে আমার দরকার আর কতটুকু, ধরো এটা যদি ঠিক মতো বুঝতে না পারো, আমি সাদা কালাতে দিলে ঠিক মতো বুঝতে পারবো, এখন ঠিক মতো বুঝতে পারবো। সাদাও না দিই, মানে আমি ত্রিভুজের এই যে এই আর কি যেটুকু পিঙ্ক হচ্ছে বারবার, এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল আমি বের করতে পারতেছি, ডান। তাহলে বাকি থাকতেছে কোনটুকু? বাকি থাকতেছে এই তো এইটুকু, 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 এই এই মানে এই পুরোটুকু, এই পুরোটুকু, এই পুরোটুকু, এই পুরোটুকু, এই যে আটটা এই ছোট ছোট অংশ আমার বাদ যাচ্ছে। তাহলে আটটাই ছোট ছোট অংশ যদি আমি বের করে যোগ করে দিতাম, তাহলে কিন্তু আমি টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা, সরি টোটাল কিন্তু বৃত্তের ক্ষেত্রফলটা তখন আমি বের করতে পারবো, তাই না? তো এটা আমার টার্গেট, যে আমি তো এই আটটা ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি, তার সাথে এই যে আটটা ত্রিভুজের বাইরে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি এখন বের করতে চাই, ক্লিয়ার? তারপর আমি সবকিছু যোগ করে দেবো, সামেশন করব, সামেশন করলে সেখান থেকে আমি বৃত্তের ক্ষেত্রফল পাবো। দেখো এখন আগের ডায়াগ্রামটা কিরকম ছিল, আগের ডায়াগ্রামটা ছিল যে ধরো এটা আমাদের এই বৃত্তটা ছিল, এটা আমাদের সেই বৃত্ত। এই বৃত্তের আমি এইখান থেকে একটা কাজ করছিলাম, যে এইটা একটা আমাদের ছিল, কি বলা যায়, একটা ছিল ব্যাসার্ধ, সেভাবে এই 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 পুরোটা একটা ব্যাসার্ধ ছিল, ব্যাসার্ধ থেকে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, সেভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, তাই না? না এটা না, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, বের করে এই প্রত্যেকটা আমি যোগ করছি। এখন যদি আমি একটা কাজ করি, আমি যদি একটা কাজ করি, দেখো তো, আমি ধরো এটা এটা আবারও সেম ভাবে একটা বৃত্তই নিই, ধরো এটা একটা বৃত্ত, আমাদের এটা একটা বৃত্ত। এই বৃত্তের যদি আমি এখন একটা কাজ করি, আমি এই দূরত্বগুলো, মানে মানে আমি গতবার আটটা ব্যাস নিছিলাম, এখন আমি আটটা ব্যাস নিব না, এখন আমি ব্যাসের সংখ্যাটা একটু বাড়াবো। ধরো ব্যাসের সংখ্যাটা যদি একটু বাড়াই, বাড়াচ্ছি, চারটা নিলাম, আটটা, আটটা নিলাম। তারপরে আমি আরো ধরো এই মাঝখানে যে গ্যাপগুলো আছে, এই মাঝখানের গ্যাপগুলো আরো নিচ্ছি। দেখো চিত্রটা একটু একটু আর কি দেখতে খারাপ হবে, হিজিবিজি হবে, হোক কোনো সমস্যা নাই। আমি দেখো ব্যাসের সংখ্যা বাড়াচ্ছি প্রতিনিয়ত, আমি ব্যাসের সংখ্যাটা বাড়াচ্ছি, বাড়াই আমার একটা লাভ হবে। দেখো একটা লাভ আই হোপ বুঝতে পারবা। ধরো এইখানে আমি কি করলাম, এই পুরো বৃত্তকে অসংখ্য ব্যাস দ্বারা আমি রিপ্রেজেন্ট করলাম, ভাগ করলাম। ভাগ করার পরে দেখো তো, আমি এখানে একটু জুম করে বোঝাবো। দেখো আমি যখন এইখানে জুম করতেছি, আমি যখন এখানে জুম করতেছি, জুম করার পরে আমি যদি এখন এইখান থেকে এই এইটুকুর ক্ষেত্রফল, সেমভাবে এইটুকুর ক্ষেত্রফল, সেমভাবে এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল, তারপর ধরো এইখান থেকে এতটুকুর ক্ষেত্রফল, তাহলে আমার কাছে কিন্তু তখন এই পুরোটা একটা ত্রিভুজ মনে হচ্ছে, এই পুরোটা একটা ত্রিভুজ। এবং ত্রিভুজের এই অংশটুকু দেখো আগে ছিল কত বড়, আর এখন হইছে কত বড়। দেখো আগে ত্রিভুজের এই যে ত্রিভুজ মানে ত্রিভুজ ধরে নেওয়ার পরে, ত্রিভুজ ধরে নেওয়ার পরে এই 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 যে এই যে পুরো অংশটা ছিল কত বড়, এই অংশটা ছিল কত বড়, আর এখন হচ্ছে কত বড়, এখন ছোট ছোট হচ্ছে না, একদমই ছোট ছোট। তাহলে আমার এখন অবজারভেশন হলো, আমরা জানি ইন্টিগ্রেশন মানে কি, হয়তো ফালি ফালি মানে অনেকগুলো অনেকগুলো ক্ষুদ্র অংশে ভাগ করা। তাহলে আমি যদি এখন এই বৃত্তকে অসংখ্য কোটি 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 ফালি দ্বারা যদি ভাগ করতাম, কোটি কোটি ফালি দ্বারা এমন ভাবে ভাগ করব যে ধরো ধরো এই পুরোটা আমাদের একটা বৃত্ত, বৃত্তকে আমি এমন ভাবে ভাগ করব যে এইখানে কোনো গ্যাপ থাকবে না, এইখানে কোনো প্রকার গ্যাপ থাকবে না, কোনো প্রকার গ্যাপ থাকবে না, খালি সরল রেখায় থাকবে, শুধুমাত্র এই সরল রেখা, শুধুমাত্র এই সরল রেখায় থাকবে, আর কোনো সরলরেখা বা কোনো প্রকার গ্যাপ থাকবে না আর কি। মেইন কথা হলো সেইখানে মেইনলি কোনো প্রকার গ্যাপ থাকবে না, তাই না? তাহলে আমি যদি সেইভাবে ভাগ করি, ভাগ করার পরও দেখো এটাকে একটা সরল রেখা বলতে পারো, বলতে পারো এটা একটা সরল রেখা। কিন্তু আমি যদি আমার রেসপেক্টে বলি যে না, এটা একটা সরল রেখা না, এটা একটা ত্রিভুজ। কেমন ত্রিভুজ? যার উচ্চতা 0।
যার উচ্চতাটা জিরো, সেই উচ্চতা জিরোগামী একটা ত্রিভুজ, উচ্চতা জিরো এমন একটা ত্রিভুজ। কেমন? উচ্চতা জিরো হলে সেটা কেন ত্রিভুজ হয় দেখো, এইটুকু যে একটা রাশি, এইটুকু যে একটা লাইন দিছো, এরও কিন্তু খুবই ক্ষুদ্র একটা হলো মান আছে। ধরো দূর থেকে দেখে মনে হচ্ছে যে ওটা খুবই খুবই ছোট, কিন্তু আমি যখন জুম করব, আমি যখন ধরো একদম জুম করে দিলাম, তখন এইটুকুর কিন্তু একটা লেন্থ আছে, এইটুকুর কিন্তু এতটুকু কিন্তু একটা লেন্স তার আহ, একটু হলেও কিন্তু আছে, তাই না? তো সেইখানে কিন্তু আমরা উচ্চতায় একদমই জিরো বলতে পারবো না, যেহেতু আমরা সবাইকে একদম খুবই ক্ষুদ্র করে ভাগ করছি, তাহলে একবারে জিরো বলা যাবে না। ক্লিয়ার? একবারে জিরো বলা যাবে না। তাহলে ধরো, তাহলে আমার এখন টার্গেট হলো কি, আমার এখন টার্গেট হলো আমি বৃত্তটাকে ফালি ফালি করে ভাগ করব, অনেকগুলো ভাগ করব। ভাগ করার পর সেই প্রত্যেকটা যে কটা ত্রিভুজ পাবো, সেই প্রত্যেকটা ত্রিভুজ আমি এখন গুণ করব। গুণ করার পর দেখা যাক কি হয়। তার মানে ধরো, আমার আগে আমি ত্রিভুজ পাইছিলাম কয়তো, ত্রিভুজ এক পাইছিলাম, ত্রিভুজ দুই পাইছিলাম, ত্রিভুজ তিন পাইছিলাম, ত্রিভুজ চার পাইছিলাম, এইরকম করে ত্রিভুজ আটটা ত্রিভুজ পাইছিলাম, তাই না? এখন আমি আটটা ত্রিভুজ না, যেহেতু আমি অসংখ্য ফালি করছি, অসংখ্য ফালি করার পর ধরো এইখানে আমি অসংখ্য, আবার ইনফিনিটি, যদি বলি ইনফিনিটি বলা যাবে না, ধরতে হবে ইনফিনিটির কাছাকাছি, অর্থাৎ টেন্স টু ইনফিনিটি। ক্লিয়ার? তো আমি ধরলাম যে এইখানে আমি আই সংখ্যক বা এন সংখ্যক, বা ধরো আমি আই সংখ্যক ধরলাম, যে আমি আই সংখ্যক ত্রিভুজ পাইলাম। তাহলে এই যে আই সংখ্যক, আয়ের একটা সংখ্যা, অর্থাৎ আয়ের মান 10, 20, 30, 40 একটা এবং এটা একটা সংখ্যা, এবং এই মানটা হলো ইনফিনিটির কাছাকাছি, আয়ের মানটা হলো ইনফিনিটির কাছাকাছি। অর্থাৎ আমি যে যখন এইখানে যখন ত্রিভুজগুলো পাচ্ছি, এই ত্রিভুজগুলো কিন্তু অসংখ্য ত্রিভুজ, একবারে অসংখ্য বলা যাবে না, বলতে হবে অসংখ্য বা ইনফিনিটি বা ইনফিনিটিভের কাছাকাছি। ক্লিয়ার? তাহলে ইনফিনিটিভের কাছাকাছি যদি হয়, তাহলে ধরো আমি যদি একটা জিনিস লিখি যে ত্রিভুজ, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু সামেশন অফ, সামেশন অফ ত্রিভুজ আই, অর্থাৎ আই সংখ্যক ত্রিভুজ, আই শুরু হবে একে, শেষ হবে কোথায়? শেষ হবে আমাদের ইনফিনিটিভে। ওকে? অর্থাৎ আমাদের ইনফিনিটিভ বা অসীম সংখ্যক ত্রিভুজের যোগফলের দ্বারাই আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন এই পুরো টার্মটাকে যদি আমরা এখন লিখি, তাহলে ধরো এইখানে কি আছে, এইখানে আছে ধরো আমাদের, আচ্ছা, তোমরা কি এটা জানো কিনা জানি না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ধরো এইখানে যে ইনফিনিট, ইনফিনিটিভটা কি কিন্তু কমপ্লিটলি ইনফিনিটিভ না। আমি যদি একটা কাজ করতে চাই, যে যে দেখো, এটা যখন আমি যখন যোগ করব, তখন কিন্তু এখানে কি হচ্ছে, সামেশন অফ আই ডট ডট ডট, কিন্তু সামেশন অফ আই ইনফিনিটি কিন্তু হচ্ছে। তো ইনফিনিটির যোগফল কিন্তু আমার কিন্তু সেখানে ইনফিনিটিভই আসবে। কিন্তু বৃত্তের ক্ষেত্রফল কিন্তু একটা অসীম সংখ্যা না, বৃত্তের ক্ষেত্রফল কিন্তু একটা ফাইনাইট সংখ্যা। তাহলে ফাইনাইট সংখ্যা যদি আমি এখন বের করতে চাই, তাহলে আমার এখন এখানে একটা, তাকে তাকে আর কি বলে দিতে হবে যেটা এটা কমপ্লিটলি ইনফিনিটিভ না, এটা ইনফিনিটিভের কাছাকাছি। সেই কারণে আমরা একটা কাজ করবো, এখানে একটা লিমিট নিয়ে আসবো। লিমিট দ্বারা কি করি? লিমিট দ্বারা দেখো আমি একটা কাজ করি, এন টেন্ডস টু ইনফিনিটি, সামেশন অফ এখানে এন, আই ইকুয়াল টু এন, তারপর এখানে ত্রিভুজ আই সংখ্যক বা ত্রিভুজ আই। এর মানে কি, আমি দেখো ইনফিনিটিভটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করছি, এবং এন এর একটা পরিচয় বলে দিছি যে এনটা ইনফিনিটের কাছাকাছি, পুরোপুরি ইনফিনিট না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখানে রাখলাম লিমিট, এই যে এন টেন্ডস টু ইনফিনিটিভ, তারপর এইখানে যদি আমি সামেশন চিহ্ন ধরে এইভাবে, যেভাবে আছে সেভাবে রাখলাম, আই ইকুয়াল টু ওয়ান, এখানে এন। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা মানে মানে এই আর কি, আগের ক্ষেত্রফলগুলো কি ছিল, A1 B1, তারপর কি ছিল, ত্রিভুজ টু ছিল হলো হাফ A2 B2, হাফ A2 B2। তাহলে ত্রিভুজ আই, আই নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াবে, যে হাফ অফ AI BI। ক্লিয়ার? হাফ অফ AI BI। আচ্ছা, এখানে একটা কি ছিল, সরি, ত্রিভুজের এটা হলো হাফ গুণন OB1। দেখো আগের ক্ষেত্রে একটু আর কি, দেখো আমি এখানে দেখালে বুঝতে পারবো আর কি, আমি আসলে ভুল করে ফেলছি।
ও বি ওয়ান ইন্টু এ ওয়ান বি ওয়ান, মানে ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। সেম ভাবে তাহলে এইখানেও আমরা পাচ্ছি কি ও বি টু, তাহলে এইখানে তখন পাবো ও বি আই। অর্থাৎ আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ ইন্টু এ আই বি আই, মানে এটা আমাদের ছিল হলো আহ অতিভুজ, সরি এটা ছিল আমাদের উচ্চতা, এবং ও বি আই এটা হলো আমাদের ত্রিভুজের ভূমি। তাহলে আমি যদি এখন এই পুরো মানটা দেখো, দেখো এইটা যেহেতু একটা সামেশন, তার মানে এই পুরো মানটা যা পাবো, এই পুরো মানটা ক্যালকুলেট করে যা পাবো, সেটাই আসবে কি একটা বৃত্তের ক্ষেত্রফল না? এই পুরো মানটা ক্যালকুলেট করে যেটা আমরা পাচ্ছি, সেটাই কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফল আসবে। তাহলে আমি আমার এই ক্যালকুলেশনটা আস্তে আস্তে এখন বড় করব, বড় করে দেখব যে আসলে কি হয় না কি না হয়। তো আমি ধরো এই লাইনটা আবারও একটু লিখতেছি, যে আমরা যে বৃত্তের ক্ষেত্রফল পাইছিলাম, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু লিমিট, এন এর একটা পরিচয় কি ইনফিনিটিভ, লিমিট সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান, এইখানে এন পর্যন্ত লিমিট, বা এনটা আমাদের অসীমের কাছাকাছি, অসীম না। তারপর কত, তারপর ধরো এখানে আমাদের লাস্টে ছিল হাফ অফ ও বি আই ইন্টু এ আই বি আই। ক্লিয়ার? এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ধরো এটা আমাদের সেই বৃত্তটা ছিল, বৃত্তকে আমি যখন অসংখ্য ফালি ফালি দ্বারা ভাগ করতেছি, অসংখ্য ফালি ফালি, ধরো এখানে অসংখ্য ফালি আছে, অসংখ্য অসংখ্য দ্বারা যখন আমি ভাগ করব, দেখো তো আমি যদি এখানে আরেকটা ভাগ করি, এই যে এই ছোট একটা গ্যাপের ভিতরে আরেকটা যখন ভাগ করব, আরেকটা ভাগ করব, এবং এবং ধর আরেকটা ভাগ করলাম, এবং এমন ভাবে ভাগ করব যাতে এই যে ক্ষুদ্র একটা গ্যাপ পাইছি, দেখো এইখানেও যে একটা ক্ষুদ্র গ্যাপ পাইছি, এইটুকু যে গ্যাপ, এই গ্যাপের মধ্যেও যেন কোনো প্রকার মানে কোনো প্রকার গ্যাপ যাতে না থাকে। তাহলে তাহলে এই নিয়মে যদি আমরা অসংখ্য ফালি ফালি করি, তাহলে অসংখ্য ফালি ফালি করলে একটা জিনিস অবজার্ভ করা উচিত, যে এই যে ও বি ওয়ান, দেখো আমাদের আগের চিত্রে ও বি ওয়ানটা কি ছিল, বা ও বি দ্বারা আমরা আসলে কি মানে কি বুঝতেছিলাম, ও বি ওয়ান, ও বি টু, হ্যাঁ ও বি টু, এইটুকু হলো ও বি টু, এইটুকু হলো ও বি থ্রি, এইটুকু হলো ও বি ফোর, এইটুকু হলো ও বি ফাইভ, এইটুকু হলো ও বি সিক্স, এইটুকু হলো ও বি সেভেন। তাহলে আমি যখন এই পুরোগুলো যখন আস্তে আস্তে ছোট করব, পুরো সম্পূর্ণ জিনিসপাতি যখন আস্তে আস্তে ধরো এখানে ছোট করতেছি, এটা যখন ছোট করতেছি, ছোট করতেছি, ছোট করতেছি এবং আরও ছোট করতেছি, তখন একটা জিনিস অবজার্ভ করা উচিত, যে এই যে হলুদ লাইন আর এই সাদা লাইন, এই দুইটা সেম, এই দুইটার দূরত্ব বা এই দুটার যে আমাদের ক্ষেত্র যে মানটা বা দৈর্ঘ্যের মানটা, এই দুটা দৈর্ঘ্যের মান একদম সেম। আই হোপ বুঝতে পারছো যে কেন সেম, কারণ আমি অসংখ্য ছোট করতেছি। তাহলে অসংখ্য ছোট করতে 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 সেটা কিন্তু তখন ওইখানে আর কোনো গ্যাপ থাকবে না, তারা কিন্তু একটার উপর আরেকটা মিলে যাবে। মিলে যাওয়ার কারণে দুইটার ক্ষেত্রফল একদমই মানে দুইটার মান একদমই সেম। আচ্ছা, এই জিনিসটাকে আসলে যদি এটা যদি সম্পূর্ণরূপে সেম হয়, তাহলে এই লেনটাকে আমরা কি বলি, এই লেনটাকে আমরা কি বলি, এই লেনটাকে কি বলি, এই লেনটাকে কি বলি? আমি বললাম যে আমি, হ্যাঁ, এই লেনটাকে আমরা কি বলি, এই লেনটাকে বলি হলো আমরা বলি আর, মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই পুরোটাকে যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি, তাহলে এইখানে ধরো আমি এটা লাল কালার দিয়ে যে নতুন একটা যে লাইন আঁকলাম, তাহলে এই লাইনটাও বৃত্তের ব্যাসার্ধ রিপ্রেজেন্ট করবে, তাই না? বৃত্তের ব্যাসার্ধ ছাড়া কিন্তু অন্য কিছু রিপ্রেজেন্ট করবে না, যেহেতু তারা একটা আরেকটার উপর মিলে গেছে। তার মানে এই যে প্রত্যেকটা ও বি ওয়ান এ আরেকটু সামনের দিকে যাবে, ও বি টু এও একটু সামনের দিকে যাবে, ও বি থ্রি এও একটু সামনের দিকে যাবে, ও বি ফোর এও একটু সামনের দিকে যাবে। এ সামনের দিকে যাবে, তখন এইখান থেকে আরেকটা ত্রিভুজ আসবে, তখন কিন্তু এইটা আমাদের ক্ষেত্রফল হবে। এটাই কিন্তু তখন আমাদের নতুন যে ত্রিভুজটা আসবে, তাই না? এটাই কিন্তু কিন্তু আমাদের তখন একটা নতুন ত্রিভুজ আসবে। তাহলে এইরকম করে প্রত্যেকটা জায়গায় আমাদের ও বি ওয়ান, ও বি থ্রি, ও বি ফোর, এই প্রত্যেকটার মান সেম হবে, এবং প্রত্যেকটাই হবে বৃত্তের ব্যাসার্ধ, প্রত্যেকটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ যখন আমরা এই লাইনটা আসলাম, ধরো এটা আমি একটু মিশাই দিই,
এই এটা যখন আসলাম যে ওবিআই দ্বারা কি বোঝায়, যে OB1 OB2 প্লাস যে OB3 প্লাস OB4 প্লাস OB5, এরকম করে ডট 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 OBI, আই ধরো যখন আমাদের ইনফিনিটিভের সমান বা ইনফিনিটিভের কাছাকাছি, তার মানে প্রত্যেকটা এই যে ত্রিভুজের ভূমি বা OB1 OB2, এই প্রত্যেকটার মান কি আর দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, কারণ কি প্রত্যেকটার একটার উপর আরেকটা সমাপতিত হবে, তার মানে প্রত্যেকটার মান সেম। তাহলে প্রত্যেকটার মান যদি সেম হয় তাহলে আমি একটা কাজ করব, যে এইখানে দেখো কিভাবে আছে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ i ইকুয়াল টু 1, এখানে n হাফ অফ এই যে OBI এর মান আমি লিখবো r, কারণ কি OB1 OB2 পরস্পর একটার সাথে আরেকটা কলাপস করতেছে, কলাপস করলে কিন্তু সেটা একটা বৃত্তের ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করে, তার মানে OBI ইকুয়াল টু r। এবং এইখানে AI BI যেভাবে আছে সেভাবে থাক, এটা নিয়েও আমরা একটা কাজ করব, একটু পরে বলতেছি। দেখো এই যে হাফ আর, আর কি, আর হলো বৃত্তের ব্যাসার্ধ, যেটা একটা কনস্ট্যান্ট। আমরা আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ 5 ধরে নিতে পারি, 6 ধরে নিতে পারি, 7 ধরতে পারি, মানে করতে পারি, 20 ধরতে পারি, আমার ইচ্ছা, আমি এটা স্বাধীন। তাহলে হাফও একটা কনস্ট্যান্ট, আরও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা একটা কাজ করলাম, এই যে হাফ আর আর এই পুরোটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম, লিমিটেরও বাইরে বের করে নিয়ে আসলাম এখানে, এবং এখানে লিখলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি i ইকুয়াল টু 1, শেষ হলো n এ, এখানে আসবে কত AI BI। ক্লিয়ার? তাহলে এতটুকু আমাদের হইলো। এখন এরপরে সিম্পল আরেকটা ক্যালকুলেশন আছে এবং ক্যালকুলেশনটা একটু আমাদের বুঝতে হবে। এই ক্যালকুলেশনটা যদি বুঝতে পারো তাহলে আই হোপ আমি আশা করতে পারি পুরো ক্যালকুলেশনটাই বুঝতে পারবা। দেখো এটা আমি পরের একটা স্লাইডে বোঝাই। দেখো আমাদের আগের চিত্রে যখন এইটা আমাদের একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজটাকে আমি প্রত্যেকভাবে মানে প্রথমে এই যে 8 ভাগে ভাগ করছিলাম, প্রথমেই 8 ভাগে ভাগ করছি। 8 ভাগে ভাগ করার পর এইটা হচ্ছিল আমাদের ধরো এইখান থেকে একটা সেম ভাবে ধরো এইখান থেকে একটা ত্রিভুজ, এইখান থেকে একটা ত্রিভুজ, সেমভাবে এইখান থেকে একটা ত্রিভুজ, এইখান থেকে একটা ত্রিভুজ, এইখান থেকে একটা ত্রিভুজ, এইখান থেকে একটা ত্রিভুজ, মানে এরকম করে আমাদের ওই ত্রিভুজগুলো আসতেছিল। ওকে, লাস্টেরটা মেবি একটু ভুল হইলো, লাস্টটা ভুল হয় নাই, এই চিত্রটা একটু ধরো, হ্যাঁ। তাহলে আমরা যখন ত্রিভুজের এই মানে আমাদের এই যে ভূমির সম্পর্কে তো কাজ শেষ, যখন আমরা ত্রিভুজকে অসংখ্য ফালিতে ভাগ করব তখন এই ভূমিটা আর এ শিফট হবে, এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের কনসেপ্টটা হলো আমাদের এইটা নিয়ে একটু আলোচনা করতে হবে, এইটা 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 এইটা, এই প্রত্যেকটা সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে হবে, যে এইগুলো আসলে কি মিন করে, দেখি আমরা একটু অর্গানাইজ করি বা একটু আমরা দেখি যে এইগুলোতে আসলে কি হচ্ছে। আচ্ছা এখানে চিত্র, হ্যাঁ তাই তো বলি, চিত্র এরকম হলো কেন, এইখানে আসবে, এইখানে আসবে, তারপর ধরো এইখানে যাবে, আর এইখানে আসবে, এটা হলো আমাদের কারেক্ট চিত্র। ক্লিয়ার? তো হোক হোক চিত্র আসলে এটাও মেবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের কারেক্ট চিত্রের জন্য এই ত্রিভুজটা এইখানে আঁকতে হবে। হ্যাঁ শেষ, এবার আমাদের একদম কারেক্ট চিত্র হয়েছে। তাহলে আমি যখন এই পুরো জিনিসটাকে আলাদা করে ফালি করব, ধরো এটার নাম ছিল কত ও, এটা ছিল B1, এইখানে ছিল আমাদের কত A1, এইখানে ছিল আমাদের B2, এবং এই পুরোটা ছিল আমাদের A2। দেখো আমি যখন এই পুরো ত্রিভুজটাকে অসংখ্য ফালিতে ভাগ করতেছি, অসংখ্য ফালিতে যখন ভাগ করতেছি, অসংখ্য কোটি কোটি যখন ফালিতে ভাগ করব, কোটি কোটি যখন ফালিতে ভাগ করব, দেখো আমি একটু ভাগ করে দেখাই। অসংখ্য ফালিতে যখন আমি ভাগ করব, ধরো এইখানে আমাদের আরেকটা ভাগ আছে, আরেকটা ভাগ আছে, আরেকটা ভাগ আছে। তুমি আগে একটু অবজার্ভ করো যে এই রেখাটা আসলে কোন রেখা, এই রেখা, এই রেখা, এই রেখাগুলো আসলে কোন রেখা, এই রেখা কি আসলে এতটুকু না, সেভাবে এই যে এতটুকু না, সেভাবে এতটুকু না, এতটুকু না, তাই না? এতটুকুই কিন্তু আমার ওই যে A1 B1 কে আমরা আর কি, মানে এই পুরোটুকুই হলো আমাদের A1 B1। সেভাবে ধরো আমি খালি এই পোর্শনটাকে একটু জুম করে আঁকি, এই পোর্শনটা ধরো এভাবে আছে, আবার ধরো এইভাবে আছে, এটা ধরো একটা পিজার যে স্লাইড,
আমি আমি এই পুরোটা যোগ করলাম, পুরোটা একটা ফালি করলাম, এর একটা ফালি করলাম, এটা একটা ফালি করলাম, এটা একটা ফালি করলাম, এবং এইটা হলো আমাদের সেই বৃত্ত। এভাবে আমি ফালি করতেছি, ফালি করতেছি, ফালি করতেছি, ফালি করতেছি, ফালি করতেছি, ফালি করতে করতে দেখো তো এই লাল আর এই লালটা কি সেম না? এই লালটাই কিন্তু বৃত্তের ওই ত্রিভুজে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত বা ভেতরকার যে ত্রিভুজের উচ্চতা, ভেতরকার ত্রিভুজে কিন্তু উচ্চতা, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই পুরোটা কিন্তু এক একটা করে ত্রিভুজ। তাহলে এখন আমরা যখন আগের লাইনটাতে আসছে যে এ আই বি আই, এই এ আই বি আই মানে কি? সামেশন অফ আই ইকুয়াল টু ওয়ান, এখানে এন, এ আই বি আই দ্বারা বোঝাচ্ছে যে এন বি, এ ওয়ান বি ওয়ান, এ টু বি টু, প্লাস তারপর এ থ্রি বি থ্রি, ডট 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 করে যতগুলো ত্রিভুজ আছে সবগুলো ত্রিভুজের কার যোগফল, কার যোগফল? সবগুলো ত্রিভুজের উচ্চতার যোগফল। এই যে প্রত্যেকটা যে ত্রিভুজ পাচ্ছি, প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতার যোগফল রিপ্রেজেন্ট করতেছে সামেশন অফ এ আই বি আই দ্বারা। এখন প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা মানে কি দেখো, আমি যদি এখন একটা এইখানে ধরো, এখানে ধরো আমি যদি যোগ করি আর কি, জুম করি, জুম করলাম, জুম না, ধরো আমি প্রত্যেকটা যোগ করতেছি, এই প্রত্যেকটা ত্রিভুজের এই যে উচ্চতার যোগফল, আমি যদি পুরোটাকে আরেকটু বেশি করে ফালি ফালি করতাম, সবগুলোটাকে একটু বেশি বেশি, একটু একটু আর কি বেশি বেশি করে যদি ফালি ফালি করি, ধরো এরকম করে যদি আর কি ফালি ফালি করি, এরকম করে যদি আর কি বেশি বেশি ফালি ফালি করি, তাহলে এই ত্রিভুজের উচ্চতা এতটুকু, এই ত্রিভুজটা মানে এতটুকু, এই ত্রিভুজ এতটুকু, এই ত্রিভুজের এতটুকু, এই ত্রিভুজের এতটুকু, এই ত্রিভুজ এতটুকু, তার মানে এই সবগুলো ত্রিভুজের এইটুকু আমাদের খালি যোগ হচ্ছে। দেখো আমি আবার একটু বুঝাই, সবগুলো ত্রিভুজে এইটা যোগ হচ্ছে, এইটা যোগ হচ্ছে, এইটা যোগ হচ্ছে, এইটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, মানে কি যোগ হচ্ছে? ত্রিভুজের কি এই পোর্শনটা যোগ হচ্ছে না? এই পোর্শনটা। তাহলে এরকম করে যদি চারপাশে যদি এভাবে ফালি থাকে, তাহলে আমি পুরো ত্রিভুজ, এই যে সবগুলো, এই পুরো জিনিস দ্বারা বোঝায় যে সম্পূর্ণ ত্রিভুজের সব মানে বৃত্তের মধ্যে মানে যতগুলো ত্রিভুজ আঁকা যায় সবগুলো ত্রিভুজের উচ্চতার যোগফল। তাহলে সবগুলো ত্রিভুজের উচ্চতার যোগফল মানে কি? এই পুরো মানটার যোগফল, এই পুরো এরিয়াটার যোগফল, এই পুরো এরিয়া বলতে কি, ধরো একটা গোলাকার ফিতা, একটা গোলাকার ফিতা কল্পনা করে নাও, যে যে আর কি তুমি গোলাকার ফিতা দুই পাশে দড়িতে একটা বৃত্ত বৃত্ত আর কি তৈরি করে, মানে সেখানে আর কি একটা বৃত্ত তৈরি করে নিছো। বৃত্ত তৈরি করে নিয়ে তুমি সেই বৃত্তের এই যে পুরো একটা দড়ি, যতটুকু দড়ি আছে, ধরো তুমি কি করলা, এটা ধরো আমাদের 70 মিটার একটা দড়ি আছে, তাহলে 70 মিটার দড়িকে তুমি এইভাবে ভাগ করছো, 70 মিটার দড়িকে এইভাবে ভাগ করার পরে তারপরে তুমি তাকে এইখানে যোগ করতেছো, যোগ করতেছো, ফালি করতেছো, ফালি করতেছো, ফালি করতেছো, ফালি করে তুমি বলতেছো যে এই যে উচ্চতাগুলো যোগফল হবে এই দড়ির ক্ষেত্রফল বা এই দড়ির মান, মানে যাকে আমরা বলি বৃত্তের পরিধি, যাকে আমরা বলি বৃত্তের পরিধি। তার মানে, তার মানে হইলো তুমি যদি এটা যদি 70 মিটার দড়ি থাকে, 70 মিটার দড়িকে তুমি যদি একটা বৃত্ত, একটা যদি বৃত্ত বানাও, সেই দড়ির যে মান বা দড়ির যে পরিধি, সেই পরিধিটাও কিন্তু তুমি 70 মিটারই পাবা, সেই দড়িটাও কিন্তু তুমি 70 মিটারই পাবা। তাহলে আই হোপ যে আমি যখন এইটা, 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 এই প্রত্যেকটা যখন আমি যোগ করব, আমি যখন আরো ছোট করব, আরো ছোট করব, এইভাবে যখন আরো ছোট করব, তখন এই প্রত্যেকটা ত্রিভুজের যে উচ্চতা, সেই প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতার যোগফল আমাদের বৃত্তের পরিধিকে রিপ্রেজেন্ট করে। তার মানে আমি এই যে আর কি এই যে আর কি লাইনটা, এই লাইনটার জায়গায় মানে এই সম্পূর্ণটার জায়গায় আমি এখন লিখতে পারি যে হাফ আর ইন্টু পাই, সরি সরি পাই আর কেন, এই মানে যেহেতু বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ হইলো আর, বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে পরিধি কত আসবে? পরিধি আসবে 2 পাই আর, পরিধি আসতেছে 2 পাই আর, 2 পাই আর মানটা, তাহলে এই পুরোটুকুর মান কত? 2 পাই আর, তাহলে এখানে 2 পাই আর বসাও, দুই দুই কাটাকাটি, এখানে আসতেছে পাই আর স্কোয়ার, যেটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল। আমরা এতদিন মুখস্থ করছি, আজকে আমরা অ্যাকুরেটলি বুঝতে পারলাম। ক্লিয়ার? ওকে, ক্লাসটা ঠিকঠাকভাবে বুঝতে পারো কি না, আমি সর্বোচ্চ চেষ্টা করছি বুঝাইতে, তো বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও।